বাংলাদেশের সেনাপ্রধান ওয়ার্কার পদত্যাগ করতে যাচ্ছে। 32 নম্বর ধানমন্ডির মতো গুড়িয়ে দেওয়া হবে সেনা দপ্তরও, অর্থাৎ সেনা ক্যান্টনমেন্টকে ধূলিসাৎ করে দিতে চায় এই বিরোধীরা এবং সেই প্রক্রিয়াতে প্রথম থাকতে পা রাখলো তারা। এবং জানা যাচ্ছে সেই প্রক্রিয়া হলো হাসিনা এবং জেনারেল ওয়াকারের ঘনিষ্ঠ প্রাক্তন সেনা কর্মকর্তা সাইফুল আলম গ্রেপ্তার। ডক্টর ইউনূস একটা পিলার পাঠিয়েছে ভারত সরকারের কাছে যে ইউনূসের সঙ্গে একটা বৈঠক করা হোক এবং বৈঠকে সমস্ত সমাধান করে দিয়ে ইউনূসকে একটা ছাড়পত্র দেওয়া হোক। ডক্টর ইউনূস এখান থেকে পদত্যাগ করে উনি চলে যাবেন। পদত্যাগ করা ছাড়া ওনার কোনো গতি নেই। সেনাপ্রধান হঠাৎ করে সেন্ট্রাল আফ্রিকায় গেলেন শান্তি মিশন পরিদর্শনের নামে 3 দিনের সফরে। সেনাপ্রধান কি সাউথ আফ্রিকা আসলে শান্তি মিশনের পরিদর্শনে গেলেন এই রমজান মাসের ভিতরে, নাকি জাতিসংঘ থেকে তাকে তলব করা হয়েছে তৃতীয় কোনো দেশে? শেখ হাসিনা আজকে এসে যদি বলে যে আজকেই তুমি এখান থেকে উঠতে হবে, কিছু করার নাই, কারণ সে যেই সংবিধানের এগেনিস্টে আপনার শপথ নিছে, শেখ হাসিনা সেই সংবিধান অনুযায়ী বৈধ প্রধানমন্ত্রী। তার মানে শেখ হাসিনা তো অবশ্যই তার ক্ষমতা উদ্ধার করবে। 29 সালের আগে যে নির্বাচনের কথা বলা হচ্ছে সেটিও হবে না, এটাই বাস্তব। শেখ হাসিনার ব্যক্তিগত গাড়ি চালক রাজ্জাক মাতব্বরের ছেলে রুবেল আহমেদ ড্রাইভারের ছেলে হলেও বেশ কিছুদিন ধরে আলোচনায়। অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্র করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টিও যে বিশাল আয়োজন করলো, টাকা কই পাইল? 4 দিন আগে ডিবি হারুনের অফিসে এই ছেলেগুলো ড্রেস দেখছেন, বাকিরা এখন ব্র্যান্ডেড গাড়ি চড়ছে। একটা গাড়ি ধাক্কা খেলে আরেকটা গাড়ি আসতেছে রাতারাতি, চেহারাতে চর্বি জমছে। কই থেকে আসছে এই টাকা? বনার টাকা কোথায়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকী। দর্শক, আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। হঠাৎ করে দেশে কি শুরু হলো, কি হচ্ছে সারা দেশে, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনি ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যদি আমাদের চ্যানেলটিতে এখন নতুন থাকে প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ধারাবাহিকভাবে আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আর বেশি কথা বলাচ্ছেন আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে একটু বিস্তারিত দেখি। সেনাপ্রধান যেভাবে কাজ করছিলেন সেভাবেই তার কাজ করছেন, কাজ করে যাচ্ছেন, রুটিন ওয়ার্ক করছেন। এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে কথা বলবার কারণ হচ্ছে নানা রকম গুজব, নানা রকম প্রোপাগান্ডা, এসবের কারণে, এবং অনেকে আমার কাছে মেইলে বার্তায় জানতে চাইছেন যে আসলে কি কোনো ঘটনা ঘটেছে বা ঘটতে যাচ্ছে। মানুষ এই মুহূর্তে, বাংলাদেশের মানুষ আতঙ্কে দিনাতিপাত করে, প্রতিনিয়ত আতঙ্কে থাকে। এর মধ্যে নানা রকম গুজব কানাঘোষায় মানুষ আরো বেশি আতঙ্কিত হয়ে যায়। সেই জায়গা থেকে আমি এই বিষয়টি নিয়ে কথা বলতে না চাইলেও কথা বলতে এলাম। সেনাপ্রধানের আসলে কিছুই হয়নি। গুজব এমনটাও ছড়ানো হচ্ছে যে সেনাপ্রধান 25 ফেব্রুয়ারি যে বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যের প্রেক্ষিতে সেনাপ্রধানকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ডেকে পদত্যাগ করতে বলেছেন এবং ভৎসনা করেছেন ইত্যাদি ইত্যাদি, ব্লা ব্লা ব্লা। আসলে এগুলো কিছুই নয়, এগুলোর কোনো ভিত্তি নেই। আর এই যে গুজবগুলো আরো কোন সময় ছড়ানো হয় জানেন? ছড়ানো হয় যখন কেউ একটু ভ্রাম্যমান থাকেন। যেমন সেনা প্রধান এই মুহূর্তে আফ্রিকা ভ্রমণে আছেন। সোমবার সকালে তিনি 3 দিনের একটি সফরে আফ্রিকা গেছেন। আইএসপিআর বলছে সফরকালে সেনাপ্রধান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে নিয়োজিত বাংলাদেশ কন্টিনজেন্ট ও সেখানে অবস্থানরত বাংলাদেশি শান্তিরক্ষীদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন। এছাড়াও সেখানকার জনসাধারণের সেবার উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নির্মিত একটি কমিউনিটি ক্লিনিক সেনাবাহিনী প্রধানের উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে। 3 দিনের তার রুটিন সফরে গেছেন। তিনি 3 দিন পরে যথা নিয়মে দেশে ফিরে আসবেন। অনেকে এটিকেও গুজব করে ছড়াচ্ছেন যে সেনাপ্রধান দেশ ছেড়েছেন। এগুলো ভিত্তিহীন, এগুলো গুজব। তবে এ কথা সত্য যে সেনাপ্রধানের পেছনে বা সেনাপ্রধানকে সরিয়ে দিতে একটি ব্যাপক ষড়যন্ত্র হচ্ছে। আরেকটি জিনিস দেখুন, যে এই যে গুজবটি সেই মুহূর্তে ছড়ানো হচ্ছে যে মুহূর্তে সেনাপ্রধান যেদিন বিদেশ গেলেন ঠিক তার আগের দিন সামরিক বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, যিনি লেফটেন্যান্ট জেনারেল পদ থেকে
যাকে সরিয়ে দেওয়া হয়েছে 5 আগস্ট পরবর্তী সময়ে ডিজিএফ এর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম, তার বাসা থেকে টাকা উদ্ধারের একটি নাটক করা হয়েছে সরকারের দুদকের পক্ষ থেকে। বেশি না, মাত্র 2,45,00,000। এবং তার স্ত্রী দুদকে আবেদনও করেছেন যে এই টাকাটা কোথা থেকে, কিসের থেকে, কিভাবে এসছে। ব্যাংক থেকে উঠানো, সম্পদ বিক্রি করা ইত্যাদি খাত থেকে টাকাটি এসছে। যদি 250 কোটি টাকা উদ্ধার হতো তাহলে কিন্তু প্রশ্ন ছিল, ব্যাংক থেকে উঠিয়ে বাসায় ক্যাশ টাকা কেন রাখছে? অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে, অ্যাকাউন্ট স্থগিত করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে। এইসব থেকে বাঁচতে টাকাগুলো এক জায়গায় করে নিজের বাসায় রেখেছে, কিন্তু সেই টাকাটা উদ্ধার করে নানা রকম নাটক করানো হচ্ছে যে ডিজিএফ এর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম দুর্নীতিবাজ বা ইত্যাদি এমন কিছু। সাইফুল আলমকে গত 11 সেপ্টেম্বর 5 আগস্ট পরবর্তী এই যে নতুন বাংলাদেশে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। প্রথমে সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। যখন যে মুহূর্তে একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাকে হেনস্থা করা হচ্ছে, যে মুহূর্তে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিদেশ সফরে যাচ্ছেন বা বিদেশ সফরে গেছেন, সেই মুহূর্তে সেনা প্রধানকে নিয়ে একটা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। এবং তাই শুধু নয়, পুরো সেনাবাহিনীকে নিয়ে, পুরো সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করছে একটি গোষ্ঠী। বাংলাদেশের মানুষ, আপনাদের বুঝতে হবে যে এই মুহূর্তে বাংলাদেশকে যদি বাঁচাতে পারে একমাত্র সেনাবাহিনী বাঁচাতে পারে, এবং জেনারেল ওয়াকারুজ্জামানই বাঁচাতে পারেন। তার হাতে বাংলাদেশ ব্যর্থ হবে নাকি এই ব্যর্থতা থেকে ইউটার্ন করে সামনের দিকে এগোবে, তার উদ্যোগেই হতে পারে। আজকে ধরুন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিলেন, সরিয়ে দিয়ে আরেকজন সেনাপ্রধানকে নিয়ে আসছেন। কাকে নিয়ে আসবেন? তার পরবর্তী যারা ছিলেন তাদের প্রায় সবাইকে অবসরে পাঠানো হয়েছে। জেনারেল ওয়াকারুজ্জামান 13তম বিএমএ লং কোর্সের, তারপরে যিনি আছেন 17তম বিএমএ লং কোর্সের, এরপরে যারা আছেন 20, 21, 22 এইরকম যে 5 জন লেফটেন্যান্ট জেনারেল এই মুহূর্তে আছেন, কাকে নিয়ে আসবেন? জেনারেল ওয়াকারুজ্জামানকে বাদ দিয়ে যদি অন্য কাউকে নিয়ে আসেন তাহলে দেশের পরিস্থিতি কল্পনাও করতে পারবেন না, বা কল্পনাও করতে পারছেন না যে কি হতে পারে। কিংবা এখন যারা লেফটেন্যান্ট জেনারেল আছেন তারা ছাড়া অন্য বাইরে থেকে যদি বিশেষভাবে কাউকে নিয়ে আসা হয়, যেমন পুলিশ প্রধানকে আনা হয়েছে, মন্ত্রী পরিষদ সচিবকে আনা হয়েছে, যারা বর্তমানে লেফটেন্যান্ট জেনারেল আছেন তাদের মধ্য থেকেই কি সেনা প্রধান করা হবে? যদি এই যে এই সরকারের যে পরিকল্পনা, এই অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা, তাদের মধ্য থেকে নাও করা হতে পারে, বাইরে থেকে আমদানি করা হতে পারে, তখনকার পরিস্থিতিটি কিন্তু আরো বাংলাদেশের বিপক্ষে যেতে পারে, এ কথা বলে রাখলাম। তো কাজেই এই যে সেনা প্রধানকে সরানো, সেনা প্রধানকে কলঙ্কিত করা, সেনাবাহিনীকে কলঙ্কিত করা, এগুলো সম্পূর্ণ কুচক্রী মহলের কাজ। এগুলো যারা স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে, তারা দয়া করে সেনাবাহিনীকে বিতর্কিত করবেন না, গুজব ছড়াবেন না, সেনাপ্রধানকে বিতর্কিত করবেন না। সেনাপ্রধান নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়েছিল 2024 সালের 11 জুন। সেখানে সুস্পষ্ট করে লেখা আছে যে সেনাপ্রধান নিয়োগ 3 বছরের জন্য জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়োগ করা হলো। সেনাপ্রধান বা বাহিনী প্রধান, সশস্ত্র বাহিনীর প্রধানদের নিয়োগের 2018 সালের একটি আইন আছে, সেই আইনের আলোকে সেনাপ্রধানকে নিয়োগ করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর BA 2902 লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান OSP SGP PSC চিফ অফ জেনারেল স্টাফ CGS কে আগামী 23 জুন 2024 তারিখ অপরাহ্ন থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে জেনারেল পদে পদোন্নতি প্রদানপূর্বক প্রতিরক্ষা বাহিনী সমূহের প্রধানদের নিয়োগ, বেতন ভাতা, অন্যান্য সুবিধা
আইন 2018 অনুসারে উক্ত তারিখ অপরাহ্ন থেকে 3 বছরের জন্য সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ প্রদান করা হলো। আইন অনুযায়ী যথাযথ নিয়ম অনুযায়ী সেনাপ্রধানকে নিয়োগ করা হয়েছে। তিনি এই পদে দায়িত্বে থাকবেন 2027 সালের 22 জুন পর্যন্ত। কাজেই তিনি তার সময় অনুযায়ী, তার যে নির্ধারিত সময়, তিনি সেই সময় পর্যন্তই দায়িত্বে থাকুন, সেটাই প্রত্যাশা করুন। তার আগে যেন তার অপসারণ না হয়, অপসারণ করা না হয়। কে কার অপসারণ করবে? আমি শুরুতে যেটি বলছিলাম, মোহাম্মদ ইউনূস তাকে ডেকে পদত্যাগ করতে বলেছেন। সেনাপ্রধানই মোহাম্মদ ইউনূসকে পদত্যাগ করতে বলবেন, এমন ঘটনা ঘটবে। আমরা সেই অপেক্ষায় আছি। সেনাপ্রধানকে অপসারণ করবেন কে? রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি। সেনাপ্রধানের কারণে রাষ্ট্রপতি এখনো টিকে আছেন। রাষ্ট্রপতির সেনাপ্রধানকে অপসারণ করবেন না। মোহাম্মদ ইউনূস চাইলেই কিন্তু হবে না। কাজেই সেনাপ্রধান থাকবেন। তার দায়িত্বকালেই দেশের সংকট উপস্থিত হয়েছে, তার দায়িত্বকালে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। আমরা প্রত্যাশা করি তার দায়িত্বকালীন সময়ে দেশ স্টেবল হবে, দেশে একটা স্বাভাবিক অবস্থা ফিরে আসবে, নির্বাচন হবে এবং নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসবে, একটি রাজনৈতিক ব্যবস্থা ফিরে আসবে। কাজেই শুরুতে যেটি বলছিলাম, যে শিরোনামে যেটি বলছিলাম, যে সেনাপ্রধানের কি হলো, সেনাপ্রধানের আসলে কিছুই হয়নি। সেনাপ্রধান স্বাভাবিক নিয়মে স্বাভাবিক কাজকর্ম করে যাচ্ছেন, স্বাভাবিক কাজকর্মেই আছেন এবং আমরা প্রত্যাশা করি তিনি তার স্বাভাবিক কাজকর্মে থাকবেন এবং দেশের যে অবস্থা, এই অবস্থা থেকে উত্তরণ একমাত্র তিনিই ঘটাতে পারেন এবং তার নেতৃত্বে তার পুরো বাহিনীটি ঘটাতে পারে। আমরা আশা করব সেনাবাহিনী বাংলাদেশের পাশে থাকবে, মুক্তিযুদ্ধের পাশে থাকবে, স্বাধীনতার পক্ষে থাকবে, আমাদের বাংলাদেশের জনগণের পক্ষে থাকবে। কেউ কেউ ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের সাথে মতদ্বন্দ্ব তৈরি হচ্ছে বলে মন্তব্য করছেন কিংবা ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করছেন। আদতে কি তাই? আদতে কি ডক্টর মোহাম্মদ ইউনূস এই দুইজন সহ বাংলাদেশের কোনো রাজনৈতিক সামাজিক সংগঠনের সাথে বৈরিতাপূর্ণ সম্পর্ক তৈরি করতে চান? না। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন দেখেছে যে দীর্ঘ প্রায় 6, 7, 8 মাস পর্যন্ত আমার ভদ্র ব্যবহারগুলো, ভালো ব্যবহারগুলো, জনগণের কল্যাণে যে আমি কাজ করে যাচ্ছি নীরবে নিবৃতে, সেটাকে পর্যন্ত কেউ কেউ মানে লাল কালির দাগ বসিয়ে দিতে চাচ্ছেন, তখন তিনি হয়তো তার জায়গা থেকে একটু স্ট্র্যাটেজি পরিবর্তন করে কঠোরতার জায়গায় বিশেষ করে বক্তব্যের ক্ষেত্রে, উপস্থাপন করার ক্ষেত্রে চেষ্টা করে যাচ্ছেন। তো সেটা তো ডক্টর মোহাম্মদ ইউনূসের দোষের কিছু নয়। সেটাকে আপনারা কি কারণে বিভাজন সৃষ্টির মধ্যে লুকায়িত নতুন করে তৈরি করছেন? এর অর্থই হচ্ছে একটি গ্রুপ চায় না যে বাংলাদেশে এই সরকার সুন্দরভাবে এক্সিস্ট থাকুক এবং তারা কাজ করুক, তারা ভালোভাবে কাজ করে জাতির প্রত্যাশা পূরণে আগামী যে নির্বাচন, সেই নির্বাচনের পথে এগিয়ে যাক। আপনার নিশ্চয়ই খেয়াল আছে, গত কয়েক মাস আগের একটি ইন্টারভিউ ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের। তিনি সেখানে বলার চেষ্টা করেছিলেন যে বাংলাদেশের এই যে বর্তমান সিচুয়েশন, এটা উনিও নতুন, এটা অভিজ্ঞতা ওনার এখানে পূর্বের কখনোই ছিল না। সেটাই তো বাস্তবতা। উনি তো রাজনীতি করতেন না, উনি তো একজন সজ্জন, সামাজিক, শিক্ষিত, ভদ্রমার্জিত মানুষ, তিনি বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব, কিন্তু তাকে আমরা জোর করেই এই দায়িত্বটা দিয়েছি। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমরা জোর করে দায়িত্ব দেওয়ার কারণে সফলতা হচ্ছে এই যে এই 5-7 মাসেই বাংলাদেশের এই যে বিপ্লব, জুলাই বিপ্লব হয়েছে, সব ধ্বংস করে ফেলতো যদি ইউনূস সাহেব দায়িত্বে না থাকতেন। যে কেউ থাকলে তাকে পার্শ্ববর্তী দেশ যে কোনো মূল্যে একেবারে তার পরিকল্পনা মাফিক ষড়যন্ত্র করে ধ্বংস করে দিতে পারত। একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস থাকার কারণে
আজকের ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, বিশ্বের যত বড় বড় পরাশক্তি সবাই ইউনূস সাহেবকে সাহায্য করছে, তার পাশে দাঁড়াচ্ছে, বা তাকে নিয়ে অন্তত পক্ষে কোনো বৈরী খারাপ মন্তব্য কেউ করতে যাচ্ছে না। বহুত প্রপাগান্ডা আওয়ামী লীগ চালিয়েছিল, ইউনূস সাহেব শেষ হয়ে যাবে, আমেরিকার নির্বাচনের পরেই সব পট পরিবর্তন হয়ে যাবে, আজ হবে কাল হবে, কিছুই হলো না। ওরা পোস্টার ছাপিয়ে তারপরে ষড়যন্ত্র করতে চেয়েছে, ট্রাম্পের পোস্টারের উপরে তারা বিভিন্নভাবে অপমান করতে চেয়েছে, কিন্তু আল্লাহর মেহেরবানি সেই ষড়যন্ত্র কোনো কাজে আসে নাই। আজ এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে, দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে। তিনি কঠোরভাবে বলছেন যে বাংলাদেশের জনগণ তাদেরকে সমর্থন জানিয়েছে, জনগণ ঐক্যবদ্ধ আছে, জনগণ এই দেশটাতে এই সরকারকে পূর্ণাঙ্গ সমর্থন দিয়েছে, সেটা দোষের কি আছে? আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালোর দিকে আছে, আগের আওয়ামী লীগের দোসরদের সেই খারাপ পরিস্থিতির চাইতে হাজার গুণে ধীরে ধীরে ভালো হচ্ছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় যে সকল অঘটন ঘটছে সেটা তো আমাদেরকেও এড়িয়ে গেলে হবে না। আমাদের পুলিশ প্রশাসন সবকিছু তো সুন্দরভাবে এখনো দাঁড়ায়নি। তো সেই জায়গা থেকে তিনি বেশ ভালো বক্তব্য দিয়েছেন এবং আমার কাছে মনে হয়েছে জাতিকে আশ্বস্ত করার মতো ইন্টারভিউ তিনি দিয়েছেন। এখন আপনারা চাচ্ছেন যে জাতিকে তিনি যে কোনো মূল্যে যাতে বক্তব্য দিতে গিয়ে এমন কিছু বক্তব্য দেখ যে বক্তব্য দিলে আপনি মানে ইউনূস সাহেবকে দুর্বল মনে করবেন, সেই ধরনের বক্তব্য আপনারা দেয়াতে চান, কিন্তু জাতি সেটা প্রত্যাশা করে না। বাংলাদেশে এখনো যদি গণভোটের আয়োজন করেন যে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে কতদিন রাখতে চান, আমি নির্দ্বিধায় বলতে পারি 70 থেকে 80% এখনো মানুষ বলবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব দীর্ঘদিন থাকুক, তিনি আমাদের দেশে একটি সুন্দর পরিস্থিতি বানিয়ে দিয়ে দেখ, তারপরে ইউনূস সাহেবের আপনার নির্বাচন করুক বা অন্য কিছু করুক। জনগণও কিন্তু বাংলাদেশের মানুষের শান্তির জন্যই ডক্টর মোহাম্মদ ইউনূসকে দীর্ঘদিন পর্যন্ত চায়। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বারবার বলে আসছেন যে আগামীর মার্চ বা জুন, ডিসেম্বর এই টাইমগুলোর মধ্যেই নির্বাচন করতে তিনি চাচ্ছেন। এখন এই নির্বাচন করতে চাওয়ার রোডম্যাপ দেওয়ার পরেও যদি কারো আমাদের ভিতরে অতিরঞ্জিত তার প্রতি বিষদগার থেকে থাকে, তখন স্বভাবতই তিনি তার জায়গা থেকে কঠোর অবস্থানে ধীরে ধীরে যাবেন কিংবা মন্তব্য করবেন, সেটা আমিও প্রত্যাশা করি। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস যদি শক্তিশালী না হয়, পরাশক্তিগুলো তারা তার উপরে চাপিয়ে বসার চেষ্টা করবে, দুষ্ট চক্রের লোকগুলো তার উপরে চাপিয়ে পড়ার চেষ্টা করবে। বরং আমি তো মনে করি ইউনূস সাহেবকে আরো কঠোর হওয়া উচিত। তিনি যেই দেশের নেতৃত্ব দিতে এসেছেন, এই দেশটা ইউরোপ, আমেরিকা, কানাডা নয়, এদেশের মানুষ সেই দেশের কালচারের মতো অভ্যস্ত নয়। অতএব এই দেশে আপনি যার জন্য যে ট্রিটমেন্ট সেটা আপনাকে দেয়া উচিত। আপনি দেশ একরকম ট্রিটমেন্ট দিবেন আর একরকম, এটা তো হতে পারে না। এখন যারা ইউনূস সাহেবের এই ইন্টারভিউকে জনাব তারেক রহমান সাহেব কিংবা সেনাবাহিনীর সাথে বিভিন্ন জায়গায় দ্বন্দ্ব খুঁজে বেড়াচ্ছেন, সেটা খুবই অন্যায়। সেনাবাহিনী কি বলেছে? দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে, তো বিপন্ন হতে পারে, এটা তো বাস্তব। আজকে যদি আমরা অনৈক্য করি, আমরা যদি বিভাজন করি, তাহলে তো বিপন্ন হতেই পারে। সেনাপ্রধানের এই বক্তব্য তো সঠিক এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বক্তব্য সঠিক, তারেক রহমান সাহেব যে বক্তব্য দিচ্ছেন তাও সঠিক, কিন্তু আমরা গোলমাল পাকিয়ে ফেলছি। আমরা আমাদের জায়গা থেকে সমন্বয় করতে চাচ্ছি না। আমরা দেশটাকে আমাদের সুন্দর একটি পরিবেশে দেশটা বেড়ে উঠুক, সেটা আমরা চাচ্ছি না। প্রিয় সহযোদ্ধা ভাইরা, সে কারণে আমি বলছি, আমার কাছে মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কিঞ্চিত আগের তুলনায় শক্ত অবস্থান গ্রহণ করছেন এবং তার বক্তব্য ইন্টারভিউ ক্ষেত্রগুলোতে তিনি আরো কঠোর হবেন বলে এই সাম্প্রতিক সময়ের বক্তব্যগুলোতে পাওয়া যাচ্ছে। এবং সেটা তাকে তৈরি করে দিয়েছি আমরা, কারণ আমরা তার সফট কর্নারকে অ্যাকসেপ্ট করতে জানি নাই। সফট কর্নার অনুযায়ী তার প্রতি আমরা সহনশীল হতে পারিনি, ভদ্রতা দেখাতে পারিনি, যে কারণে আজ আমাদেরকে এটা হতেই হচ্ছে। আমরা একদিকে তার সাথে বসছি, তার সাথে যমুনায় গিয়ে আড্ডা দিচ্ছি, কথা বলছি, আবার বের হয়ে আমরা কিন্তু কঠোর হচ্ছি
তার বিরুদ্ধেই কথা বলছি। তো এই জিনিসটা কি একদিন করবেন, 2 দিন করবেন, 10 দিন পর্যন্ত চলমান রাখলে সেই জায়গা থেকে আবার ফিডব্যাকটাও সেভাবে পাবেন? নিশ্চয়ই না। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস মানদণ্ডে বাংলাদেশের নিরপেক্ষ একটি নির্বাচন দেওয়ার জন্য চেষ্টা করবেন, কিন্তু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদেরকেও তার সহযোগী হতে হবে এবং এই দেশকে শান্ত রাখতে হলে আমাদেরকেও সবাইকে মিলে ঐক্যবদ্ধভাবে শান্ত রাখতে হবে। একা ইউনূস সাহেবের পক্ষে এই দেশকে নিয়ন্ত্রণ। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর থেকেই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ঘুরে ফিরে দুটো প্রশ্ন বারবার উঠে এসেছে। আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করা হবে কিনা এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কয়েকদিন আগে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে এ ব্যাপারে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি কি বলেছেন সেটা আমরা একটু দেখে নিই। প্রধান উপদেষ্টাকে বিবিসি বাংলা প্রশ্ন করছে, আওয়ামী লীগ কি নিষিদ্ধ হবে বা রাজনীতি করবে কিনা, নির্বাচনে অংশ নেবে কিনা? প্রধান উপদেষ্টার জবাব, আমি অত ডিটেলসে যাচ্ছি না। আমার বরাবরই পজিশন হলো যে আমরা সবাই এই দেশের নাগরিক, আমাদের এই দেশের ওপরে সমান অধিকার, আমরা সব ভাই ভাই, আমাদেরকে এই দেশেই বাঁচতে হবে, এ দেশকেই বড় করতে হবে। কাজেই যে মত দল করবে তার মতো করে সব কিছু করবে। এই দেশ থেকে কারো অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নাই, কিন্তু যে অন্যায় করেছে, যার বিচার হওয়া উচিত তার বিচার হতে হবে, এটুকুই শুধু। প্রধান উপদেষ্টার বক্তব্যে একটা বিষয় পরিষ্কার, সরকার আপাতত আওয়ামী লীগকে নিষিদ্ধের পথে হাঁটছে না। যারা আওয়ামী লীগ সমর্থন করেন, যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত, তারা আওয়ামী লীগের রাজনীতি করতে পারবেন, এটা তাদের অধিকার এবং এই অধিকার কেড়ে নেওয়া হবে না। তবে যিনি অপরাধ করেছেন তার বিচার হতে হবে, এ কথা বলেছেন প্রধান উপদেষ্টা। ফলে বিবিসি বাংলাকে দেয়া প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার থেকে সরকারের অবস্থান, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা এবং আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা, এই দুটো প্রশ্নে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান স্পষ্ট হওয়া গেল। 5 আগস্টের পর থেকে বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে, কোন পক্ষ আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না এবং এই দলকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত করতে চায়, যাতে তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারে। তবে শুরু থেকেই এ ব্যাপারে একটা ধোঁয়াশা রয়েছে। সত্যিকার অর্থে কোন পক্ষ চাইছে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করতে এবং তাদেরকে রাজনীতিতে পুনর্বাসিত করতে? এ ব্যাপারে আমি কয়েকদিন আগেই একটা ভিডিওতে কথা বলেছিলাম। সেখানে মোটামুটিভাবে বোঝার চেষ্টা করেছিলাম সত্যিকার অর্থে কোন পক্ষ কোন স্বার্থে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত করতে চাইছে। আমরা সেই ভিডিওটা একটু দেখি। আজকের ভিডিওটা কিছুটা আক্রমণাত্মক হতে পারে, কেউ কেউ অফেন্ডেড ফিল করতে পারেন, কিন্তু তারপরও বিষয়টা নিয়ে কথা বলা দরকার। কয়েকদিন আগে সমকালে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছিল, যেখানে বলা হয়েছে জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের যেসব নেতা গণহত্যায় জড়িত ছিলেন না, তারা যদি ক্ষমা চান তাহলে তাদেরকে ক্ষমা করে দেয়া হবে। সরকার এমনটাই ভাবছে। অভ্যুত্থানের উপরে দাঁড়িয়ে যে সরকার গঠিত হয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকার এমনটা ভাবছে। যে রিপোর্টটা প্রকাশ করেছিল সমকাল, তার সাথে একটা ফটো কার্ড চেপেছিল তারা, যেখানে বলা হচ্ছে অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বও একমত, অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বও একমত, বিএনপি রাজি নয় ভিন্ন সন্দেহ দলটির, জামাত চায় দায়ীদের চিহ্নিত ও বিচার আগে। এখন অভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব একমত কোন বিষয়ের সাথে? ক্ষমা চাওয়া অংশকে রাজনীতিতে বাধা দেওয়া হবে না। ক্ষমা চাওয়া আওয়ামী লীগের সেই সব নেতাকে রাজনীতিতে বাধা দেওয়া হবে না, তাদের আওয়ামী লীগের মূলধারা হিসেবে স্বীকার করে নেওয়া হবে। এবং সরকারের এই বিবেচনার সাথে একমত অভ্যুত্থানের ছাত্র নেতারা, অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্র নেতারা একমত। অথচ তারাই বিভিন্ন সময় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুলছে বেশ স্ট্রংলি। কিছুদিন আগেই আমরা দেখেছি মাহফুজ আলম, তিনি খুব পরিষ্কারভাবে বলেছেন আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না, পরিষ্কারভাবে বলেছেন। এখন এই ছাত্রনেতারাই আবার ক্ষমা চাওয়া অংশকে রাজনীতিতে কোনো বাধা না দেওয়ার পক্ষে,
এবং তাদেরকে আওয়ামী লীগের মূলধারা হিসেবে চিহ্নিত করার পক্ষে, স্বীকার করে নেওয়ার পক্ষে। তার মানে আওয়ামী লীগের রাজনীতি তো নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের এই চিন্তা ভাবনার মধ্যে অন্তত নেই, যার সাথে একমত ছাত্র নেতারা। অথচ জাতীয় নাগরিক কমিটির একজন গুরুত্বপূর্ণ নেতা, একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা গতকালই কিছু কথা বলেছেন, আমরা সেটা একটু দেখে নেই। এখনো তারা বলতেছে যে শেখ হাসিনাকে আসতে দিবে তারা, শেখ হাসিনা আওয়ামী লীগ নির্বাচন করুক, জনগণ নাকি সিদ্ধান্ত নিবে। এটা নাকি আমরা নাকি বলতে পারবো না যে আওয়ামী লীগের বিরুদ্ধে, মানে আওয়ামী লীগের নিষিদ্ধ কিংবা নিবন্ধন বাতিলের দাবি নাকি করা যাবে না, জনগণ নাকি নির্বাচনের মাধ্যমে সিদ্ধান্ত নেবে। আরে ভাই, এখন তো বলতে হয় যে আমরা কি বোকা নাকি? 5 অগাস্টে তো আমরা ইতিমধ্যেই তো এই জনগণ তো আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়েছে। আওয়ামী লীগের বিরুদ্ধে রায় হচ্ছে আওয়ামী লীগ একটা পলাতক দল, আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, তারা এখন পরিষ্কারভাবে ভারতের এজেন্ট। সেই দলকে আবার নির্বাচনের মাধ্যমে নির্বাচনে এখানে এনে নির্বাচনের মধ্যে দিয়ে আবার আমাদের প্রমাণ করতে হবে যে আমরা আওয়ামী লীগকে চাই না। আমাদেরকে রাজনীতি শেখাতে আসবেন না। আপনারা 36 বছর ফেল করেছেন বলে 36 দিনের আন্দোলন সফল হয়েছে। জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া একজন নেতা, অন্তত তারা নিজেদেরকে সেভাবেই চিহ্নিত করেন, তার অতি সাম্প্রতিক বক্তব্য গতকাল তিনি যে কথাগুলো বলেছেন আমরা দেখলাম, সেখানেও তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধের জোর দাবি জানাচ্ছেন এবং কিভাবে রাজনৈতিক দলগুলোর কারণে, বিশেষ করে বিএনপির কারণে সেটা সম্ভব হচ্ছে না, সেই কথাগুলো জোর গলায় বলছেন। আমরা মুখে অনেক কিছুই আসলে বলে ফেলতে পারি, অনেক কিছু লিখে ফেলতে পারি, যেমন শেখ হাসিনার লেখা একটা বইয়ের নাম বাংলাদেশের স্বৈরতন্ত্রের জন্ম। বাংলাদেশের স্বৈরতন্ত্রের জন্ম, এই বইয়ের লেখকের নাম শেখ হাসিনা। সেখানে নিশ্চিতভাবেই তিনি নিজে কিভাবে বাংলাদেশের স্বৈরতন্ত্রের জন্ম দিয়েছেন এবং সেটাকে কিভাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছেন সে কথাগুলো লিখেননি। তার মানে চাইলে যে কোনো কিছু লিখে ফেলা যায়, যে কোনো কিছু বলে দেয়া যায়, কিন্তু আসলে তিনি কি বিশ্বাস করেন সেটা ভিন্ন জিনিস। শেখ হাসিনা আরেকটা বইয়ের নাম সহে না মানবতার অবমাননা। সহে না মানবতার অবমাননা, এই বইয়ের লেখকের নাম শেখ হাসিনা। তার আরেকটা বই বিপন্ন গণতন্ত্র, লাঞ্ছিত মানবতা। শেখ হাসিনার লেখা বইয়ের নাম বিপন্ন গণতন্ত্র, লাঞ্ছিত মানবতা। ফলে আপনি অনেক কিছুই বলে ফেলতে পারেন, অনেক কিছু লিখে ফেলতে পারেন, কিন্তু আপনি আসলে সেটা বিশ্বাস করেন কিনা সেটা ভিন্ন আলোচনা। ছাত্ররা কি চাইছে একটু দেখি। শেখ হাসিনা সরকারের পতন ঘটানো অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতারাও অপরাধী নন, এমন নেতাকে রাজনীতিতে ফেরার সুযোগ দিতে রিডিম এবং রিকনসিলিয়েশনে রাজি, তবে আপত্তি রয়েছে বিএনপির তরফ থেকে। দলটি ছাত্র নেতাদের এ চাওয়াকে নতুন দল গঠনের সুবিধা নেওয়ার চেষ্টা হিসেবে দেখছে। জামাতের ভাষ্য, আগে দায়ীদের চিহ্নিত ও বিচার করা হোক, তারপর ক্ষমার চিন্তা হতে পারে। এবার ছাত্র নেতারা নিজেরা কি বলেছেন সাম্প্রতিক সময় সেটা একটু দেখি। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ গত মঙ্গলবার তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামকে উদ্ধৃত করে বলেন, যারা আওয়ামী লীগ করেছেন কিন্তু কোনো অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সঙ্গে যুক্ত নন, তারা ক্ষমা চেয়ে আবার মূলধারায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেন। এবং মূলধারায় অর্থাৎ আওয়ামী লীগের সেই অংশকে, তারা যে অংশের সাথে যুক্ত হবেন সেই অংশকেই মূলধারার হিসেবে ধরে নেওয়া হবে। তার মানে আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো আলোচনা কিন্তু এখানে নাই, তাদের চিন্তা ভাবনার ভেতরে নাই, কিন্তু বক্তৃতায় আছে, বক্তৃতায় আছে। যেভাবে শেখ হাসিনা লিখেছেন সহে না মানবতার অবমাননা। একই দিনে একই অভিমত জানান ছাত্র নেতাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক, মুখ্য সংগঠক হবে অ্যাকচুয়ালি, সার্জিস আলম। তিনি বলেন, আওয়ামী লীগের নিবন্ধন এবং গণহত্যায় দায়ীদের নিষিদ্ধের দাবি জানিয়েছি। দল হিসেবে আওয়ামী লীগ খুনি শেখ হাসিনা এবং নৌকাকে ভোট দেওয়া 25 থেকে 30% মানুষ আলাদা। দল হিসেবে আওয়ামী লীগ, আমরা একটু খেয়াল করি, দল হিসেবে আওয়ামী লীগ খুনি শেখ হাসিনা এবং নৌকাকে ভোট দেওয়া 25 থেকে 30% মানুষ আলাদা। তার মানে এই মানুষগুলোকে তারা এখন ওন করতে চাচ্ছেন এবং বিএনপি যেটা মনে করছে নতুন রাজনৈতিক দল গঠনের সুবিধার্থেই তারা কাজগুলো করছেন, সেটা আমরা ধরে নিতে পারি, আমরা মনে করতেই পারি, কারণ এমন কথা আমরা এর আগেও শুনেছি। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি
একটা বক্তৃতায় বলেছিলেন কাউন্সিলরদের উদ্দেশ্যে, কাউন্সিলর কারা? শেখ হাসিনার শাসন আমলের তথাকথিত নির্বাচনে যারা কাউন্সিলর হয়েছেন তারা কি আওয়ামী লীগের সুবিধাভোগী নয়? কিন্তু তাদেরকে পুনর্বহালের শর্ত দিয়েছিলেন যাতে তারা, যদি তারা নতুন রাজনৈতিক দলে, ছাত্রদের নতুন রাজনৈতিক দলকে সহযোগিতা করেন তাহলে তাদেরকে পুনর্বহালের দায়িত্বটা তারা নেবেন, এ কথা তিনি বলেছিলেন। ফলে পরিষ্কারভাবে বিএনপি যে সন্দেহ প্রকাশ করছে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার, আওয়ামী লীগের যারা গণহত্যায় জড়িত ছিল না, যদিও এই আপনি আলাদা করবেন কিভাবে তাদেরকে, গত 15.5 বছরে যারা আওয়ামী লীগ করেছে শেখ হাসিনার স্বৈরাচারী শাসন আমলের, তারা কোনো না কোনো ফর্মে অপরাধ করেছে, এটা দ্ব্যর্থহীনভাবে বলে দেওয়া যায়। কিন্তু তারপরও এই চেষ্টাটা কেন হচ্ছে সেটা আমরা নিশ্চয়ই বুঝতে পারি। এবার আমরা একটু দেখি নাসিরউদ্দিন পাটোয়ারি, যিনি কাউন্সিলরদের, আওয়ামী কাউন্সিলরদের ক্ষমা করে দেওয়া এবং তাদেরকে পুনর্বহালের আশ্বাস দিয়েছিলেন নতুন রাজনৈতিক দলকে সহযোগিতার শর্তে, তিনি কি বলছেন? আমরা স্পষ্ট করে বলেছি যারা অন্যায়, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ করেননি, শুধু সেসব আওয়ামী লীগ নেতা ক্ষমা চাইলে রাজনীতিতে ফেরার সুযোগ পেতে পারেন। দেশের নিরপরাধ নাগরিকের অধিকার হরণের পক্ষে নয় ছাত্র জনতা। আওয়ামী লীগের এই সব নেতাকে, যারা তাদের ভাষায় কোনো অপরাধের সাথে জড়িত ছিলেন না, এই সকল নেতার ব্যাপারে বলছেন যে তারা নিরপরাধ এবং এই নিরপরাধ নাগরিকের অধিকার, রাজনীতি করার অধিকার হরণের পক্ষে নয় ছাত্র জনতা। বুঝতেই পারছি আমরা বক্তৃতায় একরকম বলি আর আমরা বিশ্বাসটা অন্য কিছুই করি, এবং এই বিষয়গুলো আমাদের আসলে বোঝা দরকার, মাথায় রাখা দরকার। অপরাধী নয় এমন আওয়ামী লীগ নেতাদের রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ দিয়ে ছাত্রনেতারা নিজেদের দল গঠন করতে চাইছেন। বিএনপির এ সমালোচনার পর গতকাল বুধবার আগের দিনের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন আসিফ মাহমুদ, সেটা আমরা একটু দেখি। আওয়ামী লীগ হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগের কথা বলা হয়নি। বিচারের আগে এ প্রশ্ন অবান্তর। অনেকেই বলছেন অন্যায় না করলে ক্ষমা চাইবে কেন? অবশ্যই ক্ষমা চাইতে হবে আওয়ামী লীগের সঙ্গে যে কোনোভাবে জড়িত থাকার কারণে। কারণ তিনিও স্বীকার করে নিচ্ছেন নিশ্চয়ই যে আওয়ামী লীগের সাথে যে কোনোভাবেই যদি কেউ থেকে থাকেন শেখ হাসিনা স্বৈরাচারী 15.5 বছরের শাসনামলে, তাহলে তিনি অপরাধ করেছেন। কিন্তু তারপরেও ক্ষমা চাইলে ক্ষমা করে দেওয়ার পক্ষে তারা। কেন সেই জায়গাতে আসছি? এখানে আসিফ মাহমুদ নিজেই পরিষ্কারভাবে সেটা বলে দিয়েছেন। অ্যাকচুয়ালি সুবিধাভোগী হিসেবে ক্ষমা চাইতে হবে, সুবিধাভোগী হিসেবে ক্ষমা চাইতে হবে, অর্থাৎ আওয়ামী লীগের 15.5 বছরের শাসনামলে যারা সুবিধাভোগী ছিল তারা ক্ষমা চাইলে তাদেরকে ক্ষমা করে দেয়া হবে, এই কথা আসিফ মাহমুদ নিজেই ঘোষণা করছেন। এ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে স্বচ্ছ, উন্মুক্তভাবে এবং ধাপে ধাপে ট্রুথ কমিশন কিংবা বিশ্বের যেসব নজির রয়েছে তা অনুসরণ করে। এই বক্তব্যকে ব্যক্তিগত বলে আখ্যা দিয়েছেন উপদেষ্টা, যদিও তিনি আগের দিন যখন কথা বলেছিলেন তখন আরেকজন উপদেষ্টা নাহিদ ইসলামকে উদ্ধৃত করে বলেছিলেন। এবার আসল জায়গাটা দেখি। তিনি বলছেন আওয়ামী লীগ হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগের কথা বলা হয়নি। তার মানে যাদেরকে ক্ষমা করে দেয়া হবে তারা আওয়ামী লীগ হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবে না, কিন্তু নির্বাচনে অংশ নিতে পারবে অন্য কোনো রাজনৈতিক ব্যানারে, অন্য কোনো রাজনৈতিক ব্যানারে। এবং কাদেরকে ক্ষমা করা হবে? যারা সুবিধাভোগী, যারা সুবিধা ভোগ করেছেন, এমনকি আওয়ামী লীগের সাথে কোনো না কোনোভাবে যুক্ত ছিলেন, জড়িত ছিলেন, তারা অবশ্যই অপরাধী, কথাও বলছে। তার মানে অপরাধীকেও, সুবিধাভোগীকেও ক্ষমা করে দেয়া হবে যাতে তারা নতুন কোনো রাজনৈতিক বন্দোবস্তের সাথে যুক্ত হয়ে সেই প্ল্যাটফর্ম থেকে নির্বাচন করতে পারেন। আওয়ামী লীগের হয়ে নির্বাচনের কথা বলা হয়নি। পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে কেন এই ক্ষমার কথা বলা হচ্ছে। কারা ক্ষমা চাইছে একটু দেখি। আওয়ামী লীগের একাধিক নেতা দোষ স্বীকার করে নিষ্কৃতি পেতে চান। তারা শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষী হতে রাজি। বিদেশে পালিয়ে যাওয়া কয়েকজন নেতা ক্ষমা প্রার্থনার বিনিময়ে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ পেলে দেশে ফিরতে চান এবং তাদেরকে এখন স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ আমরা করে দিচ্ছি। সেই আমরা কারা? যারা জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছি এবং নতুন এই বাংলাদেশের মালিকানার দাবি আসলে আমরা যারা করছি, যারা আমরা কথায় কথায় অন্য রাজনৈতিক দল, অন্য রাজনৈতিক নেতাদেরকে হেয় করছি। আমরা বলছি 36 বছরে তারা কিচ্ছু করতে পারেননি, আমরা 36 দিনেই দেশ স্বাধীন করে ফেলেছি।
এতগুলো বছর ধরে তারা কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি, আমরাই 36 দিনে আন্দোলন গড়ে তুলে সেই আন্দোলন সফল করেছি। সুতরাং এখন আমরা যেটা বলবো সেটা মানতে হবে, এবং সেটা যদি আপনি মানেন তাহলে আপনি জুলাই অভ্যুত্থানের স্পিরিট ধারণ করেন, আর যদি না মানেন তাহলে আপনি জুলাই অভ্যুত্থানের স্পিরিট ধারণ করেন না। এটা এখন যাদের বক্তব্য তারা আওয়ামী লীগের সুবিধাভোগীদের, যারা গত 15.5 বছরে অপরাধ করেছে আওয়ামী লীগের ভেতরে থেকে, যে কথা তারা নিজেরাও স্বীকার করছেন, তাদেরকে ক্ষমা করে দেওয়ার আলোচনা হচ্ছে, তার সাথে তারা একমত পোষণ করছেন, কিন্তু আবার বলছেন আওয়ামী লীগের হয়ে তারা নির্বাচন করবেন না, তারা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে নির্বাচন করবেন। এখন আমি যদি কোনো অপরাধীকে ক্ষমা করি তাহলে নিশ্চয়ই আমার প্রতি তার কৃতজ্ঞতা থাকবে। ফলে আওয়ামী লীগের এইসব ক্ষমা যারা পাবেন আর কি, যদি প্রক্রিয়াটা হয়, তাহলে তারা কোন রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হবেন সেটাও নিশ্চয় আমরা বুঝতে পারি। আবার প্রস্তাবনার মধ্যে এটাও আছে যে সেই অংশ আওয়ামী লীগের মূল ধারা বলে বিবেচিত হবে, এবং সেই বিবেচনা করতেও ছাত্রদের এই অংশটা যারা নেতৃত্ব দিয়েছেন বলে দাবি করেন, তারা তার সাথে একমত। বাকিটা আমরা সামনের দিনে দেখব, এবং আপনারা হয়তো কতটুকু গুরুত্বপূর্ণ ছিল। আমরা সবসময় চেষ্টা করি দেশের যে চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়গুলো নিয়ে সবচেয়ে আলোচনা এবং সমালোচনা হয় সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই। তো দর্শক, বুঝতে পেরেছেন আজকের ভিডিও কেমন লেগেছে আপনার কাছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে না করে ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে থাকুন, আর এরকম চাঞ্চল্যকর তথ্য সবার আগে পেতে অবশ্যই